নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ঈশ্বরচন্দ্র ইংলিশে স্বাগত। আজকে আমি অত্যন্ত একটি জরুরি এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যা সরাসরি যুক্ত আমাদের যে ডব্লিউপি রিক্রুটমেন্ট প্রসেস তার সাথে। 2024 সালে যে 11,749 কনস্টেবলের পদ, সেটা নিয়ে রিক্রুটমেন্ট শুরু হওয়ার পরেও বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি মহাশয়া মাননীয়া অমৃতা সিনহার এজলাসে এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে একটি বড়সড় জটিলতার সম্মুখীন হয়েছে। তা গতকাল যে 20 মে এটা নিয়ে যে আলোচনা হলো কোর্টে, সেই আলোচনা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এই রিক্রুটমেন্টের গতি প্রকৃতি এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং এক্ষেত্রে কাট অফ কমতে পারে, বা যেহেতু ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে কিনা, বা নতুন করে কাট অফ কমার পরে অনেক ছেলে আবার ইন্টারভিউ এবং পিএমটিতে ডাক পাবে কিনা, সেইগুলো আমরা একটু আলোচনা করে নেব। তাই ভিডিওটি অত্যন্ত তথ্য সম্পন্ন, তাই একটু স্কিপ না করে পুরোপুরি দেখবে। এবং ক্যাটাগরি ওয়াইজ কোর্টের নজরে যেটা এসছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। মামলাকারীদের পক্ষ থেকে যে যুক্তি বা মূল অভিযোগ তুলে ধরা হয়েছে, তাতে তাদের অভিযোগটা হচ্ছে যে স্পেশাল এক্সেমটেড ক্যাটাগরি এই যে সংরক্ষণ 15% সিট, যার মধ্যে হোমগার্ড, এনভিএফ এবং সিভিক ভলেন্টিয়ার্স পড়ে এবং এক্স আর্মি এরা পড়ে আর কি, সেই স্পেশাল যে 15% কোটা, সেই জায়গাটা নিয়ে সমস্যাটা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে এই যে ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ এবং সিভিক ভলেন্টিয়ার্সদের যে কাট অফ মার্কস, সেটাকে কৃত্রিমভাবে এতটাই বাড়ানো হয়েছে যে তারা যাতে সুযোগ না পায় এবং সেটা আনরিজার্ভ ক্যাটাগরিতে চলে যায়। এই অভিযোগটা নিয়েই কেসটা শুরু হয়েছে। তাই আমরা একটু ক্যাটাগরি ওয়াইজ দেখে নেব যে কোথায় বেশি ডাক দেওয়া হয়েছে, কোথায় কম ডাক দেওয়া হয়েছে। তাহলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেসটা কোন পজিশনে দাঁড়িয়ে আছে। এই যে এখানে লক্ষ্য করো যে এদিকে বাম দিকে ক্যাটাগরি দেওয়া হয়েছে, এখানে সিট কত আছে, ক্যান্ডিডেট ইন লিস্ট কতজনকে ডাকা হয়েছে, আর শর্টেজ বা এক্সেস এইভাবে ভাগ করা হয়েছে। তো প্রথমে দেখো ইউআর যেটা জেনারেল 1200 সিট আছে, ডাকা হয়েছে 7,000, অর্থাৎ এখানে সারপ্লাস হয়েছে, মানে অতিরিক্ত 5,927 জনকে ডাকা হয়েছে। ঠিক আছে, আমি প্রথমে একটু সারপ্লাসগুলো বলে দিচ্ছি। যেমন তারপর নিচে দেখো ইডব্লিউএস, এখানে সিট হচ্ছে 840, ডাকা হচ্ছে 7,857, অর্থাৎ 7,017 সারপ্লাস। এবং সবচেয়ে যেখানে বেশি ডাকা হয়েছে সেটা হচ্ছে এসসি, অর্থাৎ শিডিউল কাস্ট, 960 সিট, এখানে ডাকা হয়েছে 20,745, অর্থাৎ 19,785 সারপ্লাস। আর একটা দেখো ওবিসি এ ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে 360, ডাকা হচ্ছে 11,245, অর্থাৎ সারপ্লাস হচ্ছে 10,885। এবার প্রত্যেক রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা রেশিও ফলো করা হয় যে এই রেশিওতে ডাক দেওয়া হবে, কিন্তু এখানে কি রেশিও সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এবার তুমি শর্টেজ দিকে দেখো, এই যে ইউআর এক্সেমটেড ক্যাটাগরি 1447 ভ্যাকান্সি, সেখানে ডাকা হচ্ছে 12 জন, অর্থাৎ শর্টেজ হচ্ছে 1435। এবার যেখান থেকে মেনলি কেসটা করা হয়েছে হোমগার্ড আর এনভিএফ দের তরফ থেকে, সেখানে দেখো 960 সিট আছে, কিন্তু ডাকা হচ্ছে মাত্র 6 জন, আর তাহলে শর্টেজ হচ্ছে 954। এবারে এখানে লক্ষ্য রাখো যে এক্স সার্ভিসম্যানটাও দেখো 480 সিট, ডাকা হয়েছে মাত্র 4 জন। সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে দেখো 960 জন সিট, সেখানে ডাকা হচ্ছে 61 জন, অর্থাৎ শর্টেজ 899। লিস্টটা স্ক্রিনে দিলাম, একটু তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারো যেগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে, অর্থাৎ 15% কোটা দেওয়া হবে বলেছিল, সেইখানে কিন্তু তারা সেইভাবে ডাক পায়নি। এক্ষেত্রে কি হতো যে কাট অফ মার্কস কমে যেত এবং তারা হয়তো কেউ মাইনাসেও হয়তো কল পেত আর কি, কিন্তু সেটা পায়নি। তাই ওই হোমগার্ড এবং এনভিএফ দের তরফ থেকে এবং ভিলেজ পুলিশের তরফ থেকে কেসটা করা হয়েছে। এবং তারা বলতে চাইছে যে আমরা দীর্ঘদিন যাবৎ যে ডিপার্টমেন্টের সঙ্গে আমরা যুক্ত আছি এবং আমাদের যে অভিজ্ঞতা এবং এত ডিউটি করার পর আমরা জেনারেল ছেলেদের সঙ্গে যদি কম্পিটিশনে লড়াই করি, তাহলে আমাদের 15% কোটা দেওয়ার মানেটা কোথায়। ঠিক এখানেই মাননীয় বিচারপতি মহাশয় অমৃতা সিনহা বলেছেন যে এটা কোন ভিত্তিতে আপনারা করেছেন। আপনারা মেন যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে 4টে ধাপ, পরীক্ষা, তারপর পিএমটি, তারপরে পিইটি এবং তারপর লাস্টে হচ্ছে ইন্টারভিউ, এই 4টে প্রসেসে আপনি তাদেরকে পুরো পারই করলেন না, কিন্তু আপনি তাদেরকে বাদ দিয়ে দিলেন। এই কাট অফ প্রসঙ্গে আমরা নজর রাখবো 2020 সালের যেটা ফ্রেশ মেরিট লিস্ট। সুব্রত দাস এসসি সিভিক, সে পেয়েছে কত দেখো, সে রিটেন এক্সামে পেয়েছে 12, ইন্টারভিউ 12.75, টোটাল তার হচ্ছে স্কোর 24.75। তার নিচে দেখো একজন পেয়েছে 14, একজন সেও সিভিক, হ্যাঁ। তারপর তার নিচে আছে এক্সামটেড ক্যাটাগরি, সে 13.5, তার নিচে আছে সিভিক 13, হ্যাঁ। মোটামুটি তারা কম বেশি সবাই 10 এবং 10-এর উপর ইন্টারভিউয়ে পাচ্ছে। 2024-এর এনবিএফ হোমগার্ড সিভিক এদের দেখো কাট অফটা দেখো 32 মেল আমি বলছি, আর শিডিউল ট্রাইব দেখো এনবিএফ হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ 26। তাহলে এরা যদি মিনিমাম 10 যদি পায়,
তাহলে তো এরা মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে। এই মেরিট লিস্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2020 সালে এই যে নিচে হাইলাইট করা আছে, এরা 25-এর নিচে পেয়েও এরা কিন্তু মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে। কিন্তু বর্তমানে 2024 সালে পিএমটি এবং পেট এর জন্য যে কাট অফ, সেটা শিডিউল কাস্টের জন্য 32.75 আর শিডিউল ট্রাইবের জন্য 26। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখনও ইন্টারভিউ হয়নি, তবুও যে 26-এর ঘরে যে ছেলেগুলো পৌঁছে গেছে, তার নিচে যারা আছে তাদের হাতে তো এখনও 15 নম্বর ইন্টারভিউর জন্য বাকি আছে। তাহলে 15তে যদি তারা 10ও পায়, মেরিট লিস্টের কাট অফ পেরিয়ে যাচ্ছে। এখানে আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখাই যে এই যে এক্সামটেড ক্যাটাগরিতে দেখো, সুব্রত দাস, অসীম সরকার, এরা 12, 13 হ্যাঁ রিটেনে পেয়েছে এবং ফাইনাল মেরিট লিস্টে 25-এর কম পেয়ে একজন তো 23 পেয়েছে, তাতে তারা সিলেক্টেড। এইবারে আমার জানা একজন সিভিক ভলেন্টিয়ার আছে, যার রেজাল্টটা আমি দেখাচ্ছি, নামটা হাইড করা হয়েছে, যার রেজাল্টটা দেখো, মার্কস অবটেন 25.75, নট শর্ট লিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি। তাহলে এবার বলো, এর হাতে এখনও 15 নাম্বার বাকি আছে ইন্টারভিউ। তাহলে সে যদি 10 পায়, তাহলে তো সে ফাইনাল মেরিট লিস্ট যে কাট অফ, সেটা তো পেরিয়ে যাচ্ছে। তাহলে এবার মূল বিষয় হচ্ছে যে তখনও দায়িত্বে ছিল পিআরবি এবং এখনও দায়িত্বে আছে পিআরবি। তখনও রিজার্ভেশনটা হরাইজন্টাল ক্যাটাগরিতে ছিল, এখনও রিজার্ভেশনটা হরাইজন্টাল ক্যাটাগরিতেই আছে। বরং তখন 2020 সালে পোস্ট সংখ্যা ছিল 7,439, সেটা এখন বেড়ে হয়েছে 11,749। এবার আর একটা বিষয় হচ্ছে যে তখন সিভিক ভলেন্টিয়ারের যে অ্যাপ্লিকেশন সংখ্যা ছিল সেটা অনেক ছিল। হ্যাঁ, সারা বাংলায় মোটামুটি 1 লাখের ওপর সিভিক ভলেন্টিয়ার আছে। তাদের তখন যে বয়স ছিল, এখন 4 বছর পরে বয়স তাদের অনেকেরই ওভার হয়ে গেছে, তাই তারা অ্যাপ্লিকেশন করতে পারেনি। সেই হিসাবে অ্যাপ্লিকেশনের সংখ্যাও কম এবং এইবারে যে 15% রিজার্ভেশন করা হয়েছে, তাতে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের 1800 সিট হচ্ছে, আর হোমগার্ড এবং এনভিএফেরও 1800 সিট হচ্ছে। তাহলে অ্যাপ্লিকেশন সংখ্যা কম এবং সিট সংখ্যাও বেশি, তবুও কাট অফ হাই। আবার ঠিক যদি এনভিএফ হোমগার্ডের দিকে দেখা হয়, তাহলে ওদের অ্যাপ্লিকেশনটা হয়তো মেরিকেটে 7-8 হাজার হতে পারে, কিন্তু পোস্ট হচ্ছে 1800 এবং সেখানে 15% রিজার্ভেশন আছে। তাহলে সেখানেও কিন্তু কাট অফটা নামেনি, বরং কাট অফটা আরও নিচে নামা উচিত ছিল। ঠিক এই কারণে তারা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বন্ধুরা, সমস্যা শুরু হচ্ছে এই যে যেখানে সিট সংখ্যা সীমিত কিন্তু হাজার হাজার প্রার্থী পাস করে বসে আছে, এইখানেই মূল অসন্তোষটা শুরু হয়েছে। আর যেখানে সিট সংখ্যা কম কিন্তু সেখানে তাদেরকে একদম কম মাত্রায় ডাকা হয়েছে, তার জন্য তাদের মূল অসন্তোষ। এ প্রসঙ্গে আমি সরাসরি কলকাতা হাইকোর্টের যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে আমি মাননীয় বিচারপতি মহাশয়ার একটু ভিডিও স্ক্রিপ্ট তোমাদেরকে দেখাচ্ছি যে উনি কি বলেছেন, তারপরে আমি আবার মূল বিষয়ে ফিরে আসছি। This is the challenge, that you fix the marks in such a manner that they are not able to reach the second stage. No, that's why that point was agitated by before the Supreme Court. Annexed a copy of the judgment of this court. Well, in case of this second sentence, in case of non-availability of suitable candidates under those horizons. How do you test the suitability? There are 4 stages of testing the suitability, right? Their allegation is the cutoff has been fixed in such a manner that they get blocked at the very first stage. They do not get a chance to succeed or compete, forget succeed, to participate in the PMT and the PET. Primary allegation of the petitioner is that the cutoff marks have been calculated in such a manner that the petitioners, despite putting in considerable years of service, will not be able to get the benefit of horizontal reservation as mentioned in the recruitment notice. রিক্রুটমেন্টের রুল অনুযায়ী যদি রিজার্ভ ক্যাটাগরিতে ক্যান্ডিডেট পূর্ণ না হয়, তাহলে সেগুলো আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যায়। এবার আদালতের দিকে আমরা তাকিয়ে থাকবো যে আদালত কি সেটাকে আনরিজার্ভ ক্যাটাগরিতে কনভার্ট করে দিচ্ছেন। আর যদি এই কনভার্ট করে দেওয়া হয়, তাহলে মেরিট লিস্টে হাজার হাজার যে ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের চাকরি পাওয়ার একটা বিশাল বড় সুযোগ তৈরি হচ্ছে। আর যদি কনভার্ট না করা হয়, সেক্ষেত্রে কাট অফ কমবে এবং হয়তো মাইনাসের দিকেও রান করতে পারে। সেক্ষেত্রে যারা এনভিএফ, হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ আছো এবং যেটা স্পোর্টসম্যান কোটা, এক্স সার্ভিসম্যান কোটায় আছো, তাদের ক্ষেত্রে আবার পিএমটি, পিইটি এবং ইন্টারভিউ যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। অবশ্যই একটা কথা বলতে পারি, যেহেতু এটা পূর্বতন সরকারের রিক্রুটমেন্ট প্রসেস ছিল, তাই নতুন সরকার যেভাবে দ্রুততার সহিত বিভিন্ন কাজ একদম সুদক্ষভাবে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি এখানে যদি কিছু গন্ডগোল হয়ে থাকে, আমাদের বর্তমান সরকার সেই গন্ডগোলটাকে দ্রুততার সহিত মিটিয়ে দিয়ে যাতে রিক্রুটমেন্ট প্রসেসটাকে একদম স্বচ্ছতার সহিত মেনটেন করা যায় এবং যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া যায় এবং যারা বঞ্চিত হচ্ছে তারাও যাতে চাকরি পায়, সেদিকে নজর রাখবে। এবং আমরা আগামী যে 8ই জুন যে কোর্টের যে আবার নেক্সট ডেট, আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। আর যদি আমার এই তথ্য তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও। পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো।